ওয়ালাইকুম আসসালাম। দেখো তোমার সাউন্ড ঠিকঠাক আসতেছে কিনা, সাউন্ড কি ক্লিয়ার? কেউ একজন আমাকে বলো যে সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার নাকি আস্তে আসতেছে? আচ্ছা ঠিক আছে, সবাই জয়েন দেখ, আমি স্টার্ট করে দিব। জয়েন দেখ, মোটামুটি স্টুডেন্ট হলে আমি জয়েন করে দেবো। তো আমি স্টার্ট করে দিই, হ্যাঁ। মোটামুটি অনেকেই জয়েন করছে, আমি স্টার্ট করে দিচ্ছি আজকে। সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম সাইনাস রিদম অনলাইন মেডিকেল স্কুল থেকে। আজকে হচ্ছে 5th ক্লাস। আজকে হচ্ছে ঈদের পর, আমাদের ছুটির পর আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে স্টার্ট করব হচ্ছে আমরা ডেথ এবং পোস্টমর্টম নিয়ে। কিন্তু এটা স্টার্ট করার আগে হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে লাইভটা কাট হয়ে গেছিলো। তো লাস্ট পার্টটুকু মানে বিএমডিসি আর বিএমএ পার্টটুকু যেহেতু তোমাদের হয় নাই, তো ওইটা রিলেটেড কিছু বলে দিই। আমি যেহেতু নোটস দিয়ে দিছি, তো আমি এক্সট্রা কিছু বলবো না, জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বলে দিই। ফার্স্ট হচ্ছে বিএমডিসি আর বিএম এর মধ্যে হচ্ছে এগুলোর ফুল ফর্ম জানতে চায় স্যাররা, মানে বিএমডিসি ফুল ফর্ম কি আর বিএমএ ফুল ফর্ম কি। বিএমডিসি ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, আর বিএমএটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তোমার বিএমডিসি হচ্ছে তোমার গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর তোমার বিএমএ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বিএমডিসির যে ইয়েটা হয়, মানে তোমার ইলেকশন বা যেটাই বলো, যে ওদের যে ইয়েটা, ওটা হচ্ছে 5 বছরের জন্য হয়। আর বিএমএ সংগঠনটা হয় হচ্ছে তোমার 3 বছর, সরি 2 বছরের জন্য। মানে এরপর 5 বছর পর পর বিএমডিসির লোকজন চেঞ্জ হয়, আর হচ্ছে 2 বছর পর পর হচ্ছে বিএমএটা চেঞ্জ হয়। তোমার এখান থেকে পড়তে হয় হচ্ছে বিএমডিসির ফাংশনগুলো। বিএমডিসির ফাংশনগুলোর মধ্যে নর্মালগুলো গাইডে যেগুলো আছে ওগুলো বললেই হবে। শুধু লাস্টে যে আছে হোস্টেল ভিজিট, তারপর হচ্ছে কালচারাল প্রোগ্রাম টোগ্রাম, এই পয়েন্টটুকু বাদ দিবা। এগুলো বিএমডিসি করে না কখনো। বিএমডিসি মেইন কাজ হচ্ছে স্যার তোমার থেকে শুনতে চাবে হচ্ছে রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করবে আর রেকগনাইজেশন করবে। তুমি যে একজন ডক্টর হয়েছ, তুমি ছাড়া আরও যারা সারা বাংলাদেশে যত ডক্টরস আছে, যার মানে মেডিকেল স্টুডেন্ট, মানে মেডিকেল প্রফেশনে বলো বা ডেন্টাল প্রফেশনে বলো বা ম্যাথস বলো, তাদের সবাইকে রেকগনাইজ করবে এবং এদের একটা রেজিস্ট্রেশন দেবে। এটাই হচ্ছে মেইনলি বিএমডিসির কাজ। আর যদি প্রফেশনাল মিসকন্ডাক্ট করে বা কোনো ধরনের ইললিগাল কাজকর্ম করে, তাহলে তাকে পেনাল ইরেজার দেবে। এগুলো আমরা সবাই আগের ক্লাসে আলোচনা করছি, তো এগুলো বলবো না। আর বিএমডিসি আর হচ্ছে বিএমএ রিসেন্ট প্রেসিডেন্ট, যেটা যেটা তোমরা যখন এক্সাম দিবা ওই টাইমে রিসেন্ট প্রেসিডেন্ট যে থাকবে গুগল করে দেখে নিবা, ওইটাই বলবো। আমি হচ্ছে রিসেন্ট যিনি আছে ওনাদের দুজনটা আমি নোটের মধ্যে দিয়ে দিছি, এখন আমার নাম মনে নেই, আপুর নাম মনে থাকে না। আর এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় হলো তোমাকে যে এমবিবিএস ডিগ্রিটা, এটা কে দিবে। এটা আমরা অনেকেই ভুল করে বলে দিই যে বিএমডিসি দেয়। না, বিএমডিসি আমাদের কোনো ডিগ্রি দেন। আমরা যে ইউনিভার্সিটির আন্ডারে, যেমন আমি টাঙ্গাইল মেডিকেল, মানে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে, যেহেতু আমারটা হচ্ছে, আমার মেডিকেল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, সো আমার এমবিবিএস এর
ডিগ্রি আসবে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর আমার রেজিস্ট্রেশনটা করবে হচ্ছে বিএমডিসি, মানে সারা বাংলাদেশের সকল ডাক্তারের রেজিস্ট্রেশন করবে হচ্ছে বিএমডিসি। কিন্তু যে আন্ডারে হচ্ছে তোমার যে ইউনিভার্সিটি আন্ডারে পড়তেছো সেই ইউনিভার্সিটি থেকে হচ্ছে ডিগ্রি বা সার্টিফিকেটটা তোমাকে দিবে। এখানে হলো শেষ বিএমডিসি আর বিএমএ, এগুলো ফাংশনগুলো পড়তে হবে যেটা আমি বললাম। এখন আসি আজকে আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে ডেথ। দাঁড়াও একটু বের করে নিই। ঈদের পর আজকে ফার্স্ট ক্লাস না, সবার একটু ঘুম ঘুম লাগতেছে, আমারও অনেক ঘুম ঘুম পাচ্ছি। সবার ঈদ কেমন কাটছে? ভালো? আমারও ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আচ্ছা স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে ফরেনসিক থানাটোলজি। থানাটোলজি কি? থানাটোলজি হচ্ছে একটা সাইট বা সায়েন্স যেখানে হচ্ছে ডেথ এবং ডেথের অল এসপেক্ট, মানে ডেথটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা কি নিয়ে হয়েছে, বা কিসের জন্য হয়েছে, কজ কি, ম্যানার কি, নেচার কি, এগুলো সব নিয়ে আলোচনা যেখানে করবে সেটা হচ্ছে থানাটোলজি। আর ফরেনসিক থানাটোলজি হচ্ছে এটা ফরেনসিকের একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে ফরেনসিকের ডেথ, মানে ডেথটা কেন হয়েছে, ডেথটার পরবর্তী কি কি কনসিকুয়েন্সেস হবে, আর মরফোলজিক্যাল চেঞ্জ কি কি হবে ডেড বডিতে, এগুলো সব নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে ফরেনসিক থানাটোলজি। তো এটা সংজ্ঞা যদি বলি, ফরেনসিক থানাটোলজি ইজ আ সায়েন্স which deal with the scientific study of death, type of death, various events or changes which occurs in the cadaver হচ্ছে ডেড বডিটা, cadaver and their morphological significance। তো এটা গেল হচ্ছে তোমার ফরেনসিক থানাটোলজি। এখন আসছে আমাদের মেইন টপিক, যেটা হচ্ছে ডেথ। ডেথ জিনিসটা কি? ডেথ হচ্ছে, তুমি নর্মালি চিন্তা করো একটা মানুষকে আমরা কখন মৃত বলবো? নর্মাল সেন্সে বলি হ্যাঁ ওর হার্টবিট চলতেছে না, মানে ওর হার্ট চলতেছে না, তো ডেথ, বা ওর শ্বাস প্রশ্বাস চলতেছে না, মানে হচ্ছে সে তার রেসপিরেটরি সিস্টেম অফ, তো ডেথ। অনেকে বলে যে না সে তো কোমায় চলে গেছে, সে আর বাঁচবে না। তো একদিক দিয়ে ধরতে গেলে হচ্ছে তোমার ব্রেন ডেথ হলেও ডেথ। এভাবে তিনটাকে আমি কনসিকুয়েন্সলি যদি সাজাই, তাহলে হচ্ছে তোমার ব্রেন ডেথ বলো, হার্টে যদি হার্ট স্টপেজ হয়ে যায়, বা সার্কুলেটরি সিস্টেম যদি স্টপেজ হয়ে যায়, দেন হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেম যদি স্টপেজ হয়ে যায়, এই তিনটাকেই যদি স্টপ হয়ে যায় তাহলে আমি সেটাকে বলবো ডেথ। এখন ডেথে যদি আমি স্পেসিফিক সংজ্ঞায় আসি, ডেথের সংজ্ঞাটা কিন্তু একদম স্পেসিফিক করে বলতে হয়, এটা চেঞ্জ করা যাবে না। মানে ডেথ, আমি বলতেছি সংজ্ঞাটা, সেটা হচ্ছে ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ ফাংশন অফ থ্রি ইন্টারলিঙ্কড সিস্টেম অফ হিউম্যান বডি, মেইনলি নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। এই তিনটা সিস্টেম একটা একটার সাথে ইন্টারলিঙ্ক, কারণ ব্রেন হচ্ছে কাজ করে, মানে চালনা করে হচ্ছে তোমার হার্টকে এবং রেসপিরেটরি সিস্টেমকে। তো এই দুইটা হচ্ছে ব্রেনের সাথে ইন্টারলিঙ্কড, এটার জন্য বলা যায় থ্রি ইন্টারলিঙ্কড ফাংশন, ভাইটাল সিস্টেমের ফাংশন। আচ্ছা এটা গেল ডেথ। এখন আসি ডেথের টাইপস। ডেথকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে আমাদের ডক্টরসদের জন্য ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে যারা ফরেনসিক নিয়ে কাজ করে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। যেটা হচ্ছে ডক্টরসদের জন্য ওইটা মানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারবা। একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ অর সোম্যাটিক ডেথ, আরেকটা হচ্ছে তোমার মলিকুলার ডেথ বা হচ্ছে সেলুলার ডেথ। আর তোমার যে মেডিকো লিগাল যে ক্লাসিফিকেশনটা, ওটা হচ্ছে সুসাইডাল, হোমিসাইডাল, দেন হচ্ছে অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ন্যাচারাল। এটা গেল ডেথের ক্লাসিফিকেশন। এখন আসি হচ্ছে আমরা যে তিনটা ভাইটাল সিস্টেমের কথা বললাম, মানে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, তোমার রেসপিরেটরি সিস্টেম, আর হচ্ছে ব্রেন, এই তিনটা সিস্টেমকে একত্র বলা হয় বিশপস ট্রাইপড। এটা হচ্ছে ভাবাতে ধরে যে বিশপস ট্রাইপড কি, তখন তুমি বলবা যে এই তিনটা সিস্টেমকে একত্র বলা হয় যে বিশপস ট্রাইপড। এখন আসে হচ্ছে ক্লাসিফিকেশনগুলোর মধ্যে, মানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সোম্যাটিক ডেথ।
সোম্যাটিক ডেথ হচ্ছে মেইনলি এই তিনটা ফাংশন, মানে ব্রেনের ফাংশন, হার্টের ফাংশন আর হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেমের ফাংশন যদি স্টপ হয়ে যায় তাইলে তুমি বলতে পারো যে এটা সোম্যাটিক ডেথ। সোম্যাটিক ডেথের ইম্পর্টেন্স কি? সোম্যাটিক ডেথের ইম্পর্টেন্স হচ্ছে যখন তোমার সোম্যাটিক ডেথ হবে, মানে জাস্ট সোম্যাটিক ডেথটা হয়েছে কোনো পেশেন্টের, তাহলে তুমি ওইখান থেকে অর্গান নিয়ে ট্রান্সপ্লান্ট করতে পারবে, মানে অর্গান ট্রান্সপ্লান্টেশনে এটা হেল্প করবে, তুমি অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারবা। আর যদি তোমার মলিকুলার ডেথ হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোনো অর্গানই ট্রান্সপ্লান্ট করা যায় না। তো এখানে কি কি অর্গান ট্রান্সপ্লান্ট করা যাবে? তোমার হচ্ছে কর্নিয়া 6 ঘন্টার মধ্যে তুমি ট্রান্সপ্লান্ট করতে পারবা। দেন স্কিন হচ্ছে তোমার 24 ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্ট করা যাবে, বোনস 48 ঘন্টার মধ্যে, আর হচ্ছে ব্লাড ভেসেলস হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে ট্রান্সপ্লান্ট করা যাবে। হ্যাঁ, আলবি ঠিক বলছে, বিএমএ আর হচ্ছে বিএমডি সিরিয়াটা বলে দিছে, ও দেখে নিও সবাই, আমি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপর হচ্ছে তোমার সোম্যাটিক ডেথ যখন হবে, এখানে হচ্ছে যে মাসেলগুলা থাকে, তারপর তোমার অন্যান্য যে স্টিমুলাই এগুলো আছে, অনেক সময় দেখা যায় যে আমি যদি কোনো স্টিমুলেশন দেই তাহলে ওগুলা রেসপন্স করে, কিন্তু মানুষটা কিন্তু মারা গেছে, কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন রেসপন্সে, যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলিতে দেখা যাবে যে মাসেলগুলা কন্ট্রাক্ট করতেছে, কিন্তু মলিকুলার ডেথ হয়ে গেলে সেটা হবে না। মলিকুলার ডেথ হচ্ছে একদম সেলুলার লেভেলে যে ডেথটা, মানে সেলগুলোই একদম ড্যামেজ হয়ে গেছে, আর তোমার কোনো কিছু করার নেই, তখন তুমি অর্গানও ট্রান্সপ্লান্ট করতে পারবা না, বা কোনো ইলেকট্রিক স্টিমুলি দিলেও সেটা কাজ করবে না। এখন আসি হচ্ছে মোড, ম্যানার আর কজ অফ ডেথ। মোডটা কি? মোড হচ্ছে কোন ফিজিওলজিক্যাল স্টেটের মধ্যে তোমার ডেথটা, সরি তোমার না, মানে পেশেন্টের ডেথটা হয়েছে। এখানে ফিজিওলজিক্যাল প্যাটার্নটা কি, কি তোমার কি ব্রেন ফাংশনের জন্য ডেটটা হয়েছে, হার্টের ফাংশন স্টপেজের জন্য ডেটটা হয়েছে, নাকি তোমার রেসপিরেটরি সিস্টেম স্টপেজের জন্য হয়েছে। যদি তোমার ব্রেনের জন্য হয় তাহলে এটা কোমা, আর হার্টের জন্য হলে সেটা সিনকপ, আর যদি তোমার রেসপিরেটরি সিস্টেম অ্যারেস্টের জন্য হয় সেটা হচ্ছে অ্যাসপাইসিয়া। এখন আসে ম্যানার অফ ডেথ। ম্যানার হচ্ছে কোন প্যাটার্নে বা কোন ডিজাইন বা কোন ফ্যাশনে হচ্ছে তোমার ডেটটা হয়েছে, সেটা কি ন্যাচারাল কোনো প্রসেস হয়েছে না আনন্যাচারাল। ন্যাচারাল হতে তো ন্যাচারাল, আর আনন্যাচারাল কি সেটা কি সুসাইডাল হয়েছে না হোমিসাইডাল হয়েছে নাকি অ্যাক্সিডেন্টাল হয়েছে। এখন হচ্ছে কজ অফ ডেথ, মানে কোন কারণটাতে মারা গেছে। এটা হচ্ছে ইমিডিয়েট, এটা তিনটা ভাগে ভাগ করতে পারো তুমি, একটা হচ্ছে ইমিডিয়েট কজ, একটা হচ্ছে তোমার বেসিক কজ, আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি কজ। ইমিডিয়েট কজ হচ্ছে কি, মানে ডাইরেক্ট কোনো কিছুর জন্য, ধরো আরটি হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য মারা গেছে, বা ধরো রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেছে, এটার জন্য মারা গেছে। আর বেসিক কজ হচ্ছে নর্মালি যে জিনিসটার জন্য তোমার ইনজুর্ড হবে সেটার জন্য না হয়ে ওটার যে কনসিকুয়েন্স সেটার জন্য যদি কেউ মারা যায়। ধরো কোনো গান শট হলো, কাউকে গান শট করা হলো, তো ওইটার কারণে যেই জায়গায় ইনফ্লামেশনটা হবে, ওই ইনফ্লামেশনের কারণে যে সিস্টেমিক এফেক্টটা হবে ওটার কারণে যদি কেউ মারা যায়, এটা হচ্ছে তোমার বেসিক কজ। তারপর হচ্ছে তোমার কন্ট্রিবিউটরি কজ। কন্ট্রিবিউটরি কজ হচ্ছে একটা কজ আরেকটা কজকে ইয়ে করবে, যেমন ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তুমি ডাক্তারের কাছে গেছো, তোমার এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, এখন ডাক্তার যদি তোমার টাইম মতো ট্রিট না করে তো একটা টাইমে দেখা যাবে যে তোমার ডেথও হয়ে যেতে পারে, এটা হচ্ছে কন্ট্রিবিউটরি। তারপর এখন আসি ডায়াগনোসিস অফ ডেথ। ডায়াগনোসিস কেমনে করবা? ধরো অনেক সময় দেখা যায় যে আমরা হসপিটালে যখন যাই, তখন তোমরা তো এখন কয়েকদিন পর ওয়ার্ড স্টার্ট করবা, যদি হয় কলেজ স্টার্ট হয়, ওয়ার্ড স্টার্ট হলেই দেখবো যে অনেকেই আছে ডেথ হয়ে যায়, তখন দেখা যায় যে ডাক্তার অনেকগুলো এক্সামিনেশন করে দেখার জন্য, কনফার্ম হওয়ার জন্য যে আসলে কি পেশেন্টটার ডেথ হয়েছে কিনা, কারণ এটা অনেক মেজর জিনিস। তুমি যদি কোনো জিন্দা মানুষকে ডেথ সার্টিফিকেট লিখে দাও, এটা তোমার কিন্তু এগেনস্টে চলে যাবে, এটা একটা ইললিগাল জিনিস, আর এটার এগেনস্টে তোমার নেগলিজেন্সের কেস হয়ে যাবে। সো এটা চেক করার জন্য তোমার কিছু ক্রাইটেরিয়া আছে, সেম ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে। যে তিনটা সিস্টেমের কথা আমরা বলে আসতেছি, ব্রেনের ফাংশন, আর রেসপিরেটরি সিস্টেমের ফাংশন, আর সার্কুলেটরি সিস্টেমের ফাংশন, এই তিনটা সিস্টেমের উপর ভিত্তি করে আমরা এক্সামিনেশনগুলো করি। ফার্স্ট হচ্ছে হার্টের ফাংশনটা আগে দেখতে হয়। ফার্স্ট হচ্ছে পালস। ফুল বডিতে যত ধরনের পালস আছে, ধরো তোমার বলো ব্রাকিয়াল পালস বলো, রেডিয়াল পালস বলো, তোমার ফিমোরাল পালস বলো, ক্যারোটিড পালস বলো,
টিবিয়াল পালস বলো, সব ধরনের পালস, বডিতে যত জায়গায় পালস তুমি পালসেট করতে পারবা সব জায়গায় পালস দেখতে হবে। দেন হচ্ছে হার্টের সাউন্ড শুনতে হবে, মানে হচ্ছে অসকালটেশন অফ সাউন্ড, অসকালটেশন অফ হার্ট। তারপর হচ্ছে ব্লাড প্রেশারটা দেখতে হবে, যদি দেখা যায় নন রেকগনেবল তাহলে হচ্ছে তোমার রেকর্ডেবল না, তাহলে হচ্ছে বুঝতে হবে পেশেন্টটা ডেড। তারপর হচ্ছে ইসিজি করতে হবে, ইসিজিতে দেখা যাবে আইসো ইলেকট্রিক ইসিজি আসছে, মানে কোনো ইআর বা কিছুই নেই, পিকিউআর এসটে ওয়েভ টেভ কিছুই নেই, জাস্ট একটা সমান রেখা। নাটক সিনেমায় যেমন দেখা যায় যে মানুষ মারা গেলে একটা সোজা দাগ দেখা যাচ্ছে, ওরকম। তারপর আসে 3টা স্পেসিফিক টেস্ট করা হয়। একটা হচ্ছে কাট টেস্ট, যদি তোমার সার্কুলেশন কন্টিনিউ থাকে, মানে ব্লিডিং মানে বডিতে যদি সার্কুলেশন কন্টিনিউ থাকে, তুমি যদি এই জায়গাটা কাটো তাহলে দেখবে এখান থেকে প্রচুর পরিমাণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে। কিন্তু যদি তোমার অ্যাক্টিভ ব্লিডিং যেটাকে বলা হয়, আর যদি পেশেন্টটা ডেড থাকে সেখানে যদি আমি কাটি, সেখানে ব্লিডিংটা অ্যাক্টিভ ব্লিডিং হবে না। তারপর হচ্ছে তোমার হিট টেস্ট, যদি সার্কুলেশন মানে চলতে থাকে, কন্টিনিউ থাকে, আমি যদি কোনো মানে গরম জিনিস দিয়ে ওইখানে দিই বা হিট দিই, সেখানে ব্লিস্টার ফর্ম করবে। আর যদি পেশেন্টের ডেথ থাকে তাহলে সেখানে ব্লিস্টার ফর্ম করে না। তারপরে হচ্ছে তোমার আই কার্ড টেস্ট। আই কার্ড টেস্টের মধ্যে হচ্ছে একটা ফ্লুরেসেন্ট থাকে, ফ্লুরেসেন্ট জাতীয় পদার্থ, সেটাকে তোমার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে মিক্স করে আমরা হচ্ছে সাবকিউটেনিয়াসলি একটা ইনজেকশন দিই। এই ইনজেকশন দেওয়ার কারণ কি, যদি তোমার সার্কুলেশনটা চলতে থাকে তাহলে দেখা যাবে যে জায়গায় আমি ইনজেকশন পুশ করছি সেটা সারাউন্ডিংয়ে হচ্ছে তোমার গ্রিনিশ ইয়েলো কালারে একটা ডিসকালারেশন হবে। আর যদি সার্কুলেশন স্টপ হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি সেখানে আর ডিসকালেশন হবে না, যে জায়গায় আমি ইঞ্জেকশন করবো ওইটুক জায়গায় থাকবে, সারাউন্ডিং জায়গার মধ্যে যাবে না। এটা গেলো হার্টের ফাংশন দেখার জন্য। তারপর এখন আসি হচ্ছে রেসপিরেটরি ফাংশন দেখার জন্য। রেসপিরেটরি ফাংশন দেখার জন্য ফার্স্ট হচ্ছে করতে হবে, এগুলো তোমরা ওয়ার্ডে শিখবা, এটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে হবে। ফার্স্ট হচ্ছে ইন্সপেকশন, তারপর হচ্ছে পালপেশন, তারপর হচ্ছে পারকাশন, তারপর হচ্ছে অসকালটেশন। ঠিক আছে, এটার মধ্যেও সেম। ফার্স্ট হচ্ছে ইন্সপেকশন করবা, দেখবা যে তার চেস্টটা মুভমেন্ট হচ্ছে কিনা। তারপর পালপেশনে দেখবা যে তার চেস্ট মুভমেন্ট ঠিক আছে কিনা বা পালপেট হচ্ছে কিনা, রেসপিরেটরি সিস্টেম কাজ করতেছে কিনা, বা হার্টে মানে সরি তোমার চেস্টটা উপরে নিচে করতেছে কিনা। তারপর হচ্ছে অসকালটেশন, মানে ব্রিদিং সাউন্ড আছে কিনা। তারপর হচ্ছে তোমার ফেদার টেস্ট, যদি আমি কোনো একটা ফেদারকে নাকের সামনে দিই, যদি রেসপিরেশন আমার চলতে থাকে তাহলে দেখবো যে ফেদারটা নড়তেছে, আর যদি ফেদারটা না নড়ে তাহলে বুঝবো মানুষটা মরে গেছে। তারপর হচ্ছে একটা টেস্ট আছে যেটা হচ্ছে তোমার উইন্সলোস টেস্ট। এটা একটা বোল নেওয়া হয়, বোল নিয়ে চেস্টে, বোলের মধ্যে পানি রেখে চেস্টের উপর রাখা হয়, তারপর ওটার মধ্যে লাইট রিফ্লেক্ট করা হয়। যদি রেসপিরেশন চালু থাকে তাহলে তো চেস্ট মুভমেন্ট করবে, চেস্ট মুভমেন্টের কারণে দেখা যায় যে লাইটটা রিফ্লেক্ট করতেছে পানির সাথে। আর যদি না করে তাহলে হচ্ছে চেস্ট মুভমেন্ট লস, মানে মানুষটা জিন্দা নেই। তারপর হচ্ছে তোমার মিরর টেস্ট, একটা মিররকে নিয়ে নাকের সামনে রাখা হয়, যদি ওইটা ওপেক হয়ে যায়, মানে মিররটা যদি ওপেক হয়ে যায় আমরা বুঝবো যে পার্সনটা ডেড। তারপর এখন আসি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের জন্য কি কি দেখা হয়, দেখা যাবে যে লস অফ মোটর ফাংশন, মানে কোনো ধরনের মোটর ফাংশন হয়, লস অফ সেন্সরি ফাংশন অ্যান্ড লস অফ অল রিফ্লেক্স, মানে ডিপ বলো আর সুপারফিশিয়াল বলো সব ধরনের রিফ্লেক্স থাকবে না। তারপর হচ্ছে সেন্সরি কোনো ফাংশন থাকবে না, মোটর ফাংশনও থাকবে না। আর শিওরের সাইন কি, মানে একদম এখানে হচ্ছে ভাইবার কোয়েশ্চেন হয় যে আচ্ছা তুমি তো এত কিছু দেখলে তুমি শিওর হবা কেমনে যে একদম হ্যাঁ মানুষ মরেই গেছে, ও একদম শিওর, মানে এটার পর আর কোনো টেস্ট করার দরকারই নেই। শিওরের সাইন হচ্ছে তোমার পিউট্রিফিকেশন, এডিপোসিয়ার ফর্মেশন আর হচ্ছে মামিফিকেশন। এগুলো হচ্ছে পার্সনটা যদি ডেথ হয় তার অনেক টাইম পর যদি তুমি এক্সামিন করো, ঠিক আছে, অনেক টাইম হওয়া লাগবে, তো 1 2 3 দিন যাওয়া লাগবে, কারণ ইজিলি এগুলো সাথে সাথে হয় না, এগুলো একটু টাইম কনজিউমিং। এটার জন্য স্যারকে এটাও বলে দিতে হবে যে স্যার একটু টাইম লাগবে, মানে 5 6 দিন পর যদি আমি কোনো ডেড বডি দেখি তাহলে সেটা যদি আমি এক্সামিন করি দেখবো যেগুলো যদি পাই তাহলে হ্যাঁ পার্সনটা ডেড। এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনগুলো, এটা ফার্স্ট আমি যেই পয়েন্টটা বললাম যে ডায়াগনোসিস অফ ডেথ, এটা কিন্তু রিটেনে অনেক আসে, রিটেন আসতে পারে। আর তোমার হচ্ছে ভাইভাতে ধরো হচ্ছে আমাদের দেশে কোনগুলো, আমাদের দেশে হচ্ছে হার্টের জন্য হচ্ছে পালস, আর হচ্ছে তোমার হার্টবিট আর প্রেশার, ঠিক আছে। আর রেসপিরেটরি সিস্টেমের জন্য হচ্ছে রেসপিরেটরি সাউন্ড আর মুভমেন্ট। আর ইসিজিটা দেখতে হয়। আর ইয়া তোমার রিফ্লেক্স আর সেন্সরি আর মোটর যে রিফ্লেক্সগুলো রেসপন্সগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের জন্য আর কি, মানে পালস, হার্টবিট, ইসিজি, ব্লাড প্রেশার হার্টের জন্য, ব্রিদিং সাউন্ড আর রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেমের জন্য, সেন্সরি মোটর আর ফাংশন আর হচ্ছে তোমার রিফ্লেক্স, এটা হচ্ছে তোমার
ইয়ের জন্য, ব্রেনের জন্য। এখন আসে হচ্ছে ব্রেন ডেডটা কি। ব্রেন ডেডটা হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম চলতেছে, রেসপিরেটরি সিস্টেম চলতেছে, শুধু হচ্ছে তোমার ব্রেন ফাংশনটা চলতেছে না, এটার জন্য হচ্ছে তোমার ব্রেন ডেড। এখন ব্রেন ডেড হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, মানে তিনটা ভাগে ভাগ করতে পারো তুমি। একটা হচ্ছে তোমার কর্টিক্যাল ডেথ, আরেকটা হচ্ছে তোমার ব্রেন স্টেম ডেথ, আরেকটা হচ্ছে তোমার দুইটা বোথ মিলে, যেটা মানে কর্টিক্যাল আর ব্রেন স্টেম দুইটাই। কর্টিক্যাল ডেথ যদি হয় তাহলে হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেম চলতে থাকবে, কারণ তোমার রেসপিরেশনের যে সেন্টারটা ওটা হচ্ছে ব্রেন স্টেমের মধ্যে থাকে আমরা জানি। তো এটার জন্য যদি কর্টিক্যাল ডেথ হয় তাহলে রেসপিরেশন চলতে থাকবে, কিন্তু তোমার কিছু কিছু ফাংশনগুলো লস হয়ে যাবে। তারপর হচ্ছে ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথে হচ্ছে তোমার সকল ধরনের ভাইটাল ফাংশন, মানে ভাইটাল সেন্টারগুলো তো সবই ব্রেন স্টেম থেকে কন্ট্রোল করা হয়, তাহলে ওগুলো সবই ডিমিনিশ হয়ে যাবে, কোনোটাই চলবে না। দেন হচ্ছে তোমার যতগুলা বডিতে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আছে সেগুলো কোনোটাই চলবে না। এখন আসি ব্রেন ডেথের তোমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি কি। এটা হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে ফিলাডেলফিয়া ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে তোমার হার্ভার্ড ক্রাইটেরিয়া। ফিলাডেলফিয়া ক্রাইটেরিয়াটার মধ্যে ফার্স্টে তোমার 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট ওগুলো অনেক বড় করে দেওয়া আছে, আমরা ইজিলি মনে রাখার জন্য আমরা ফার্স্টে দেখব হচ্ছে রেসপন্স কি। একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টে নিয়ে যে আমি দেখব, এক্সটার্নাল বা ইন্টারনাল এনভায়রনমেন্টে আমি দেখব পেশেন্টের রেসপন্সটা কি। দেন সেকেন্ড আমি দেখব হচ্ছে ওর ব্রিদিংটা কীরকম, স্পন্টেনিয়াস ব্রিদিংটা কি 3 মিনিট যাবত অফ কিনা। যদি আমি দেখি 3 মিনিট যাবত ওর স্পন্টেনিয়াস ব্রিদিংটা অফ, তাহলে আমি ধরে নিব যে পেশেন্টটা ডেড। তারপর হচ্ছে কোনো মাস্কুলার মুভমেন্ট থাকবে না, নো মাস্কুলার মুভমেন্ট। তারপর হচ্ছে রিফ্লেক্স, সকল ধরনের রিফ্লেক্সটা অফ থাকবে। ফার্স্ট হচ্ছে তোমার পিউপিলে যে রিফ্লেক্সটা আছে সেটা অফ থাকবে। দেন হচ্ছে তোমার সুপ্রাঅরবিটাল বা যে প্রেশারগুলো থাকে, কর্নিয়াল রিফ্লেক্স বলো, সুপ্রাঅরবিটাল প্রেশার, এগুলো সব ডিমিনিশ হয়ে যাবে। তারপর অ্যাবসেন্ট অফ স্নাউটিং অ্যান্ড সাকিং রেসপন্স। তারপর আপার ইয়ার আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক এয়ারওয়ের মধ্যে কোনো স্টিমুলেশন দিলেও কোনো রিফ্লেক্স পাবা না, কোনো অকুলার রেসপন্স থাকবে না, মানে কানের মধ্যে যদি আমি ঠান্ডা পানিও ঢেলে দিই তাহলে কোনো রেসপন্স পাওয়া যাবে না। তারপর হচ্ছে নো সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ টেন্ডন রিফ্লেক্স, নো প্ল্যান্টার রেসপন্স, এগুলো গেল। তারপর হচ্ছে নো আর্টেরিয়াল প্রেশার, মানে আমি যদি প্রেশার মাপি তাহলে দেখা যাবে কোনো আর্টেরিয়াল প্রেশার নাই। তারপর হচ্ছে তোমার আইসো ইলেকট্রিক ইসিজি, মানে ইসিজি যেটা পাবো সেটা হচ্ছে একদম আইসো ইলেকট্রিক। এটা গেল ফিলাডেলফিয়া, এটা হচ্ছে অনেকগুলো পয়েন্টে ভাগ করা আছে। আর হার্ভার্ড যেটা, ওগুলো হচ্ছে একদম মেইন পয়েন্টটাকে উঠাই দিছে। মেইন পয়েন্টগুলো হচ্ছে 5টা, একটা হচ্ছে আনরিসেপ্টিভিটি আর হচ্ছে আনরেসপন্সিভিটি। তারপর হচ্ছে তোমার নো মুভমেন্ট। নো মুভমেন্ট মানে হচ্ছে কোনো চেস্ট মুভমেন্ট থাকবে না, কোনো মাস্কুলার মুভমেন্ট থাকবে না। তারপর হচ্ছে অ্যাপনিয়া, অ্যাপনিয়া হচ্ছে কোনো মানে ব্রিদিংটা হচ্ছে 1 ঘন্টা যাবত সিস থাকবে। তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রিক্যাল রিফ্লেক্স, মানে যত ধরনের রিফ্লেক্স আছে, চোখের রিফ্লেক্স বলো আর প্ল্যান্টার রিফ্লেক্স বলো আর ডিপ রিফ্লেক্স বলো, সুপারফিশিয়াল রিফ্লেক্স, কোনো ধরনের রিফ্লেক্সই থাকবে না। তারপর হচ্ছে ফ্ল্যাট আইসো ইলেকট্রিক ইসিজি, এটা হচ্ছে তোমার হার্ভার্ড ক্লাসিফিকেশন, মানে হার্ভার্ড ক্রাইটেরিয়া। গেল গেল এখানে একটা কোয়েশ্চেন করে যে আচ্ছা ধরো তোমার কোন একটা পেশেন্ট কোমায় আছে, ঠিক আছে, কোমায় আছে, তো ওর যদি তোমার সোম্যাটিক ডেটটা না হয়ে থাকে, হ্যাঁ, সোম্যাটিক ডেট হলো না, তাহলে আমি কোন কোন অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারবো। কিন্তু আমি জানি পেশেন্টটা মারা যাবে, হ্যাঁ, কিন্তু সোম্যাটিক ডেথ হয়নি, তো আমি কি কি অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারবো। সোম্যাটিক ডেটের পর তো যে কর্নিয়া, স্কিন, বোনস ওগুলো ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু সোম্যাটিক ডেটের আগে আমি কি কি ট্রান্সপ্লান্ট করতে পারবো। হার্ট, লিভার, তারপর হচ্ছে তোমার লাংস আর কিডনি, এগুলো আমি ট্রান্সপ্লান্ট করতে পারবো। এটা হচ্ছে সার্কুলেশন, তোমার মানে ব্রেন ডেথ হয়ে গেছে, আমি ধরে নিলাম যে হ্যাঁ কোমায় চলে গেছে, কিন্তু সার্কুলেশনটা আমার চলতেছে, তাইলে হচ্ছে আমি ইজিলি তোমার হার্ট, লাং, কিডনি, লিভার, এই 4টা ট্রান্সপ্লান্ট করতে পারবো। তো এখানে একটা কোয়েশ্চেন করে, আচ্ছা যে পেশেন্টটা মানে সরি যে ডক্টরটা তোমার ডেথ ডায়াগনোসিস করছে ওই ডক্টরটা কি, আচ্ছা আমি পরে কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি।
মানে কোন ডক্টরটা তোমার অর্গান ট্রান্সপ্লান্টেশন টিমে থাকতে পারবে না, মানে যেই ডক্টরটা হচ্ছে তোমার ডেথ সার্টিফিকেট দিবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে যদি থাকে তাহলে হচ্ছে ওই অনুযায়ী দেওয়া যায়, মানে বাংলাদেশে হচ্ছে কিছু পার্সন থাকে যে একটু কারাপ্ট, তারা দেখা যায় যে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় ইউজুয়ালি কোনো মানুষকে অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য, কিন্তু আসলে দেখা যায় যে পার্সনটা ডেথ হয়নি বা ডেথ হতে দেরি আছে, তাও দেখা যায় যে বলে যে হ্যাঁ ডেথ হয়ে গেছে। তো এরকম করে দেওয়া যাবে না। মানে যে পার্সনটা হচ্ছে তোমার যে ডক্টরটা অর্গান ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে জড়িত সেই ডাক্তার কোনোদিনই ডেথ সার্টিফিকেট দিতে পারবে না। এখন আসি হচ্ছে তোমার সাডেন ডেথ হচ্ছে এটা কোনো এই ডেটটা কোনো ট্রমার জন্য হবে না, অল অন আ সাডেন একটা সিমটম দেখা যাবে, সেটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে হতে 24 ঘন্টার মধ্যে দেখা যাবে যে মারা গেছে। এটার অনেকগুলো কজ হতে পারে, হার্টের কজ, সিভিএস কজ হতে পারে, রেসপিরেটরি কজ হতে পারে, সিএনএস কজ হতে পারে, গ্যাস্ট্রোইন্টেরিনের কজ হতে পারে, তারপর জিআইটি কজ হতে পারে, সবই কজ হতে পারে, অনেকগুলা পয়েন্ট আছে। তো আমি এখানে এটার মধ্যে আমি একটা ট্রিক শিখাই দিই, যতগুলা কজই আছে সবগুলোর মধ্যে মানে যে সিভিএস বলো, সিএনএস বলো, জিআইটি বলো, সবগুলোর মধ্যে না একটা টিস মানে ইনফ্লামেটরি কোনো কজ লাগাই দিবা, কারণ অনেকগুলো তো মনে থাকবে না। তো সবগুলোর মধ্যে একটা ইনফ্লামেটরি মানে টিসওয়ালা কিছু লাগাই দিবে। যেমন হার্টের মধ্যে হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রেসপিরেটরির মধ্যে দেখা যাবে ইনফ্লামেটরি কন্ডিশন। তারপর হচ্ছে তোমার সিএনএস এর মধ্যে দিতে পারো হচ্ছে মেনিনজাইটিস, এনকেফালাইটিস। জিআইটির মধ্যে দিতে পারো অ্যাপেন্ডিসাইটিস, তারপর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। তারপর গ্যাস্ট্রোইউরিনারি ট্র্যাকের মধ্যে দিতে পারো হচ্ছে নেফ্রোলিথিয়াসিস। এরকম সব ইনফ্লামেটরি ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটার মধ্যে একটা একটা থাকবে। তো এটা ইজি হয়ে গেল মনে রাখতে। তারপর হচ্ছে এক্সট্রাগুলা যেগুলো আছে, যেমন হার্টের মধ্যে আরেকটা আছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, তারপর আছে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে ইয়ার এম্বোলিজম, ইডেমা গ্লটাইটিস, তারপর পালমোনারি ইডেমা, সিএনএস এর মধ্যে এপিলেপসি, তারপর জিআইটির মধ্যে আছে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, গ্যাস্ট্রোইউরিনারি ট্র্যাক্টের মধ্যে আছে রাপচার অফ একটোপিক প্রেগনেন্সি, যেটা কমন অনেক, এগুলো দিতে পারো। এখন আসে অর্গান ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, অর্গান ট্রান্সপ্লান্টেশন আমরা যদি করি তাহলে কিভাবে, মানে হোমোলোগাসও আছে, এটা হেটারোজাইগাসও আছে। হোমোলোগাস হচ্ছে তোমার নিজের শরীর থেকেই যদি আমি কোনো পার্ট নিয়ে অন্য কোনো জায়গায় লাগাই তাহলে সেটা হচ্ছে হোমোলোগাস, মানে সেই যেই জিনিসটা আমি ট্রান্সপ্লান্ট করবো সেটা আমারই বডি পার্ট হবে। এটা হচ্ছে মেইনলি গ্রাফটিং এর কাজে ব্যবহার করা, যেমন স্কিন গ্রাফটিং, কোনো জায়গায় পুড়ে গেছে, ধর আমার স্কিনের এই জায়গাটা পুড়ে গেছে, তো আমি পায়ে থেকে স্কিন নিয়ে এই জায়গাটা ট্রান্সপ্লান্ট করে দিলাম, তো এটা হচ্ছে হোমোলোগাস। তারপর হচ্ছে লাইভ ডোনেশন। কি লাইভ ডোনেশনে হচ্ছে বোন ম্যারো ডোনেশন, তারপর হচ্ছে তোমার ব্লাড ট্রান্সফিউশন, এগুলো হচ্ছে লাইভ। তারপর হচ্ছে ক্যাডাভারিক ডোনেশন, যেটা এটা হচ্ছে কোনো ডেড বডি থেকে যে আমি যেমন কর্নিয়া নিলাম, বোনস নিলাম বা হার্ট লাং এগুলো নিলাম, এগুলো হচ্ছে তোমার ক্যাডাভারিক ডোনেশন। এখন আসে হচ্ছে ড্রেন্স বা সাসপেন্ডেড ডেথ বা হচ্ছে তোমার অ্যাপারেন্ট ডেথ। এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এই চ্যাপ্টারে বলতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকই এটা থেকে একটা অবজেক্টিভ অলওয়েজ থাকে, আর স্যারদেরাও ধরতে পছন্দ করে যে এটা কোন কোন কেসে হয়। এটা হচ্ছে অ্যাপারেন্ট ডেথ বা সাসপেন্ডেড ডেথ। এটা কি মানে কিছু সময়ের জন্য আমরা যেই ফাংশনগুলো বললাম, মানে ব্রেনের ফাংশন, হার্টের ফাংশন এবং রেসপিরেটরি সিস্টেমের ফাংশন, কিছু সময়ের জন্য দেখা যাবে এগুলো স্টপ হয়ে গেছে। তো ডাক্তার যদি ওই মোমেন্টটাতে, ওই কিছু সময়ের মোমেন্টটার মধ্যে ডায়াগনোসিস করে পেশেন্টটাকে, তখন সে তোকে এগুলো পাবে না, পালসও পাবে না, রেসপিরেটরি সিস্টেমের কিছু পাবে না, ব্রেনে কোনো ফাংশন, তখন তো সে ধরে নিয়ে যে মরে গেছে। এটার জন্য কন্টিনিউয়াসলি মানে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা মানে 2 ঘন্টা যাবে অনেকগুলো টেস্ট করে 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 ডক্টরকে কনফার্ম হতে হয় যে আসলে কি পেশেন্টটা মরে গেছে কিনা। তো এটা হচ্ছে ডেথ ট্রেন্সের সঙ্গটা হচ্ছে ইট ইজ দ্য কন্ডিশন ইন উইচ সাইন্স অফ দ্য লাইফ আর নট ফাউন্ড ইন ফাংশন অ্যান্ড ইন্টারাপ্ট ফর সাম টাইম অর আর ডিমিনিশড ইনটু মিনিমাম থ্রো পারসন ইজ অ্যালাইভ, মানে পারসনটা জীবিত আছে কিন্তু কিছু সময়ের জন্য তার যে ফাংশনগুলো আছে ওগুলো স্টপ হয়ে গেছে বা এমনভাবে মিনিমাইজ হয়ে গেছে যে আমি বাইরে থেকে সেগুলো বুঝতে পারতেছি না। তো এইগুলো কীভাবে হয়, একটা হচ্ছে ভলেন্টারিলি, মানে নর্মালি যারা যোগা প্র্যাকটিস করে তারা দেখতে পারবে যে রেসপিরেটরি সিস্টেমে তাদের অনেক ম্যানেজিং ক্যাপাবিলিটি আছে, তারা অনেকক্ষণ ধরে দম বন্ধ করে রাখতে পারে। তো এটা হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেমের জন্য, মানে যোগা প্র্যাকটিশনারের জন্য। থ্যাংক ইউ।
তারপর হচ্ছে তোমার সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার ইনভলেন্টারি কি কি আছে, যেমন ভ্যাগাল ইনফেকশন, তারপর হচ্ছে সিভিয়ার সিনকোপাল অ্যাটাক। ভ্যাগাল ইনফেকশনের সময় দেখা যাবে তোমার যে সার্কুলেটরি সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম অফ হয়ে গেছে। তারপর সিভিয়ার সিনকোপাল অ্যাটাকের সময় দেখা যাবে মানে সার্কুলেটরি সিস্টেম মানে হার্টটা ব্লক হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার নিউবর্ন ইনফ্যান্ট, ওগুলোতে দেখা যায় যে ওদের লাংসটা কোলাপস থাকে। তারপর দেখা যায় যে ওদের রেসপিরেটরি সিস্টেমটা অফ আছে, তখন তাদের পিটায় তোদের কান্না করায়, তখন আমরা বুঝি যে হ্যাঁ লাংসটা এক্সপ্যান্ড করছে, তখন সে শ্বাস নিতে পারে। তারপর হচ্ছে ড্রাউনিং কেসে দেখা যায় যে শ্বাস বন্ধ হয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে ইলেকট্রিকিউশনে এক্সট্রিম শকের কারণে দেখা যায় যে হার্টবিট বন্ধ হয়ে গেছে আর রেসপিরেটরি সিস্টেম বন্ধ হয়ে গেছে। তারপর সানস্ট্রোক। তারপর হচ্ছে কলেরার সময় কেন হয়, কলেরার সময় হচ্ছে এক্সেসিভ ওয়াটার লস হয়, ওয়াটার লসের সাথে সাথে তোমার ইলেকট্রোলাইটগুলো বের হয়ে যায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে দেখা যায় পেশেন্টটা শকে চলে যায়, হাইপোভোলেমিক শকে চলে যায়। শকে চলে গেলে দেখা যায় আলটিমেটলি ওই সেম হার্ট স্টপ হয়ে যেতে পারে, রেসপিরেটরি সিস্টেম স্টপ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে নার্কোটিক পয়জনিং, টক্সিকোলজি যখন পড়বো তখন বুঝতে পারবো নার্কোটিক পয়জনিং। তারপর হচ্ছে তোমার অ্যানেস্থেশিয়ার পর, তারপর শক্ত বললাম। তারপর হচ্ছে সেরিব্রাল কনটিউশনের সময়, মানে ব্রেনে যদি কোনো ড্যামেজ হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে প্রফিউজ ব্লিডিং হলে ওই জায়গাটা শকে চলে যায়। তারপর হচ্ছে ইনস্যানিটির সময়ও দেখা যায় যে অনেকে করতে পারে ভলেন্টারিলি তোমার সাসপেন্ডেড ডেটটা দেখা যেতে পারে। তো মোটামুটি আজকে ডেট নিয়ে এটাই। তারপর আছে তোমার পোস্টমর্টম চেঞ্জেসগুলো অনেকগুলো টপিক আছে, তো আজকে যদি আমি স্টার্ট করি আমি শেষ করতে পারবো না। তো এগুলো হচ্ছে নেক্সট ডে, এগুলো অনেক ইন্টারেস্টিং টপিক আছে, যেমন হচ্ছে ক্যাডাভারিক স্পাজম কি, তারপর মামিফিকেশন কি, সোফিনিফিকেশন কি, তারপর আর কি কি জানো আছে, কন্ট্যাক্ট স্পাজম, তারপরে হচ্ছে তোমার ক্যালোর মর্টিস, তারপর ফেশিয়াল প্যালোর, তারপর প্রাইমারি রিল্যাক্সেশন, এগুলো সবই আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, আজকের ক্লাসটা ছোট দিলাম, বেশি বড় করলে তোমরা সবাই ঘুমায় যাও, চলে যাও আপুকে রেখে। তা আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? আর যারা ক্লাসটা করতে পারো নি তারা আরেকবার দেখে নিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। 37 বাজে, আমি আর 3 মিনিট রাখবো, ঠিক আছে? কোয়েশ্চেন আছে কি? উপরে একটা দেখলাম কোয়েশ্চেনটা কিছু। আচ্ছা, না নাই আছে কারো কোয়েশ্চেনে। যদি কারো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমি বলে দেবো, সমস্যা নেই। ডেট নিয়ে আমি একবার বলে দিই, এখান থেকে হচ্ছে তোমার ভাইবার কোয়েশ্চেনগুলো একদম কম। ভাইবার কোয়েশ্চেন হচ্ছে বেসব টাইপড কি, তারপর কজ কি, ম্যানার কি, মোড কি, এগুলো জিজ্ঞাসা করে। তারপর হচ্ছে তোমার কিভাবে ডায়াগনোসিস করো, বাংলাদেশে কিভাবে ডায়াগনোসিস করা হয়। তারপর হচ্ছে কে তোমার ডেথ সার্টিফিকেট, কোন ডক্টর ডেথ সার্টিফিকেট দিতে পারবে না। তারপর হচ্ছে তোমার অর্গান ট্রান্সপ্লান্টেশন কোনটা কবে করতে পারবা। তারপর হচ্ছে সাসপেন্ডেড ডেট যেটা এটা, তারপর হচ্ছে ব্রেন ডেথ কোনটা, এগুলোই হচ্ছে মেইনলি এখান থেকে কোয়েশ্চেন ভাইবার জন্য। আর রিটেনের জন্য এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে। রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্রেন ডেটের ক্রাইটেরিয়াগুলো, ফিলাডেলফিয়া আর হার্ভার্ডের ক্রাইটেরিয়াটা, আর তোমার আসলে হচ্ছে ডায়াগনোসিস অফ ডেথেরটা, আর ডেথের সংজ্ঞাটা অনেক আসে, আমাদের সময়ও আসছিল। আর হচ্ছে মলিকুলার ডেথ আর হচ্ছে সোম্যাটিক ডেথের মধ্যে পার্থক্যটা, এটা সুন্দর করে দেওয়া আছে সব বই, বা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, মোটামুটি মনে হয় না আর কারো কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে অফ করে দিই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো।